ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের তোমাদের 25 নম্বর মডেল স্কুল অর্থাৎ শেষ মডেল স্কুলটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করব। তো চলো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলে একবার ভিজিট করে এসো। যারা পুরোনো মডেল স্কুলগুলো যারা দেখতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো। এছাড়া আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা সেই পুরোনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো। চলো, আজকের আমি তোমাদের 25 নম্বর মডেল স্কুলের প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করব। তো প্রথম প্রশ্ন কি বলা আছে? বলেছে 3 বর্গ বলা আছে। 3 বর্গ মাথায় 2 মানে কি? 3 বর্গ। 3 বর্গ কত হবে? 3 বর্গ আমরা জানি 3×3=9। 3 বর্গ কত হবে? 3×3=9। দেখো, 3 মাথায় 2 মানে 3 ঘাত। 3টা হচ্ছে নিধান, 2টা হচ্ছে তার ঘাত। অর্থাৎ 3 কবার গুণ আছে? এর মধ্যে 2বার গুণ আছে। অর্থাৎ আমরা লিখতে পারি 3×3 কত হবে? 9। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলা আছে? ক্ষয়দের প্রশ্ন। 75 পয়সা সমান 1 টাকার। 1 টাকার কত অংশ? 1 টাকার কত অংশ হবে 75 পয়সা? তাহলে 1 টাকা মানে 100 পয়সা। 100 পয়সার কত অংশ হলে তোমাদের 75 পয়সা হবে? সেক্ষেত্রে আমরা 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা। তাহলে 100 পয়সার 75 পয়সা অর্থাৎ 75 বাই কত হচ্ছে 100। 75 আর 25 কোন নামতা দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যায়? দেখো, 25 দ্বারা বিভাজ্য হবে। 25×3 75 আর 25×4 কত হচ্ছে 100। সমান কত হচ্ছে 3/4। তাহলে 3/4, 1 টাকার 3/4 অংশ সমান কত হচ্ছে 75 পয়সা। 1 টাকা 3/4 অংশ, 4 অংশ সমান কত টাকা? সমান হচ্ছে 1 টাকা। ঠিক আছে। পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কয় দিকের প্রশ্ন। 5 বিযুক্ত 4.089 সমান কত? দেখো, এখানে 5 মানে কি? যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কি থাকে? দশমিক থাকে। এবার 4.089 অর্থাৎ 4 দশমিক সোজা দশমিক বসাবে। পরপর অঙ্কগুলো বসিয়ে দেবে। দশাংশ, শতাংশ, সহস্রাংশ। শূন্য, 3টে শূন্য উপরে বসিয়ে দাও। দেখো, আমরা জানি 0 থেকে 9 বাদ যায় না। এক ধার করবো। পূর্ববর্তী 5 থেকে 1 ধার করলে এখানে 10, 10 থেকে 1 ধার করবো এখানে 10, 10 থেকে 1 ধার করবো এখানে 10। অর্থাৎ এখানে 10 থেকে 9 বাদলে কত হচ্ছে? 1 হচ্ছে। এখানে কত হচ্ছে? 9। 9 থেকে 8 বাদলে কত হচ্ছে? 1 হচ্ছে। এখানে 9 আছে। 9 করতে 9 কত হচ্ছে? তাহলে দশমিক। আর 4 থেকে 4 বাদলে কত হচ্ছে? 0। 0.911 কত হচ্ছে? 0.911 বুঝে গেছে? তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে 5 থেকে 4.089 বাদ দিলে কত হচ্ছে? 0.911। চলো, পরের প্রশ্ন ঘয়ের দিকের প্রশ্ন দেখো। একটি সরলরেখা অঙ্কন করতে কতগুলি বিন্দুর প্রয়োজন হবে? একটি সরলরেখা অঙ্কন করতে সর্বোচ্চ 2টি বিন্দুর প্রয়োজন হবে। কতগুলো বিন্দুর? 2টি বিন্দুর প্রয়োজন হবে। দেখো, একটি সরলরেখা অঙ্কন করব। যদি আমরা দুটো বিন্দু দিই, দুটো বিন্দু দিয়ে আমরা একটা মাত্র সরলরেখা অঙ্কন করতে পারি। তাহলে এর জন্য একটি সরলরেখা অঙ্কন করতে হলে কতগুলো বিন্দুর প্রয়োজন হচ্ছে? 2টি বিন্দু। 2টি বিন্দুর প্রয়োজন হচ্ছে। বুঝেছে? তাহলে এখানে কত হবে? 2টি। পরের প্রশ্ন দেখো, উমন থেকে প্রশ্ন। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 48/64। 48/64কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো, 48/64কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, প্রথমে আমরা কি করব? 48/64 সমান, দেখো, 48/64কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কোন দেখো, দুটো সংখ্যাই জোড় সংখ্যা অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা 48 ভাজিত কত করব? 2। আবার নিচেরটাও 64 ভাজিত কত হচ্ছে? 2। কত আসবে? দেখো, 48কে যদি 2 দ্বারা বিভাজ্য করি কত হবে? তাহলে 48কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4 আর 2 4 8, 24 দুগুণে কত হবে? 48। আবার 64কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 3 6 আর 2 দুগুণে 4, 32 দুগুণে কত হচ্ছে? 64। এবার দেখো, 24 আর 32 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা নিচেরটাও 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 12 হচ্ছে। আর নিচের দেখো, 32কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 32কে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু 16 দুগুণে 32, 16 হচ্ছে। এবার দেখো, 12, 16 আবার 2 দ্বারা বিভাজ্য হবে। ভাজিত 2, নিচে 2 সমান কত হবে? সমান হচ্ছে 2 6 12 আর 8 দুগুণে 16 ভাজিত দেবো। 6 আর 2 8 দ্বারা, 6 আর 8, 8 দ্বারা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে উপরে থাকছে 3, 2 3 6 আর 2 4 8 কত হচ্ছে? 3 বাই কত হচ্ছে? 3/4 কত হচ্ছে? 3/4। এটা হচ্ছে তোমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ হলো। অর্থাৎ 48/64 লঘিষ্ঠ আকারে প্রকাশ হলে কত হবে? 3/4 হবে। বুঝে গেছে?
পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা আছে যে ভাগফল নির্ণয় করো। ছয়ের দাগের প্রশ্ন দেখো, ছয়ের দাগের প্রশ্ন কি বলা আছে, ভাগফল নির্ণয় করো। যে বলা হচ্ছে কি তোমাদের 67 ভাজিতক 1000। তাহলে আমরা 67 ভাজিত 1000কে আমরা এইভাবে লিখতে পারি 67/1000। তোমরা সাধারণত ভাগ করবে, আমি দশমিকে প্রকাশ করে দিচ্ছি। দেখো 67/1000 মানে কত হবে, আমরা জানি 67 একটু দূরে লিখবো আমরা। এবার একের পিঠে কতগুলো অঙ্ক আছে, 3টি অঙ্ক, 3টি শূন্য আছে। 3টি শূন্য মানে কি, ডান দিক থেকে অর্থাৎ শেষ থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক, তাহলে কোনো অঙ্ক নেই মানে একটা শূন্য বসে দাও, অর্থাৎ 0.0.067। যদি আমরা ভাগ করি 67কে, যদি 1000 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে 67কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি 67, আর এদিকে তোমরা 1000 লিখে দাও। 67কে যদি 1000 দিয়ে ভাগ করি, আমরা জানি প্রথমে 1000 দিয়ে যাবে না, শূন্য দিয়ে আমরা শূন্য নিলাম, 67 নামিয়ে ফেললাম। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে তবু যাবে না, আর একটা শূন্য দিয়ে আমরা একটা শূন্য নিলাম, কত হবে 1000 ছয়ে কত হচ্ছে 6000, 1000 ছয়ে কত হচ্ছে 6000 হচ্ছে, কত নামলো 700 নামলো, কত নামলো 700। তাহলে 700 যাবে না, দশমিক আছে শূন্য পেলাম, 7000 পেলাম, তাহলে 1000 সাথে কত হচ্ছে 7000। হয়ে গেছে, আমাদের উত্তর কত হলো 0.067। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করো 2.72। 2.72কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। চলো দশমিক ভগ্নাংশকে প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমে সামান্য, দশমিক ভগ্নাংশ কি আছে 2.72কে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি সেক্ষেত্রে হবে 272 কত হচ্ছে 100। এবার 272কে আমরা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ এক্ষেত্রে হবে প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। চলো তার আগে আমরা ভাগ করে নিই। 272কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে 100 দুগুণে কত হচ্ছে 200, কত নামলো 72। দশমিক দিয়ে আমরা দশমিক দেবো না, দশমিক দেবো না, তাহলে দশমিকে হবে না, কেন মিশ্র ভগ্নাংশ বলেছে, সুতরাং ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 72 থাকছে। অতএব আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা অর্থাৎ 2.72 কত হচ্ছে 100। এবার 72 100কে আমরাকে জোড় সংখ্যা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 72-এর হাফ করলাম কত হচ্ছে, তাহলে আচ্ছা 4 দ্বারা ভাগ করি, 4 একে 4 আর 3 32, আচ্ছা 4 আষ্টে 32, 4 আষ্টে 32 আর 25 4-এ 100, 25 4-এ 100, 25 কত হলো সমান 2.8 2.8 কত আছে 18 4-এ 72, 18 হবে এখানে 18, 18 কত হচ্ছে 25, তাহলে 2.18/25, 18 4-এ 72 আর 25 4-এ 100, বুঝে গেছে, তাহলে 2.18/25, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন দেখো বর্গক্ষেত্রের প্রশ্ন, বলা আছে ঘড়িতে সকাল 9টা সমান কত ডিগ্রি হবে। সকাল 9টা ঘড়িতে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হয় জানি আমরা। 9টা বা 3টা হলে, দুপুর 3টে বা রাত 3টে বা সকাল 9টা বা সন্ধ্যা 9টা হলে সেক্ষেত্রে কিন্তু ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার সাপেক্ষে তাহলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, বুঝেছে। পরের প্রশ্ন 6 থেকে প্রশ্ন, কোনটি টোপরের আকৃতি হবে। টোপরের আকৃতি কি পিরামিড হবে, না শঙ্কু হবে, না প্রিজম হবে, না গোলক হবে। তাহলে কোনটি টোপরের আকৃতি হবে, টোপরের আকৃতি শঙ্কু হবে, শঙ্কু আকৃতি টোপরের আকৃতি হবে, বুঝেছে। চলো ইয়ন্তেকের প্রশ্ন, দেখো টোপরটা আমরা কীভাবে অঙ্কন করি, ছবি আঁকবো টোপরের ছবি, এইভাবে টোপরটা ঠিক যেন শঙ্কুর মতো হচ্ছে, সুতরাং কোন আকৃতি হবে, শঙ্কু আকৃতি হবে। ইয়ন্তেকের প্রশ্ন কি হচ্ছে, একটি বইয়ের কটি তল আছে। আমরা জানি একটি বইয়ের সর্বোচ্চ 6টি তল, কেননা একটা বই হচ্ছে একটা আয়তঘন, সুতরাং আয়তঘনের তল সংখ্যা কত হলো 6টা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে তল সংখ্যা কত হবে, তল সংখ্যা হবে 6টি। দেখো যদি আমরা একটা আয়তঘন অঙ্কন করি, আয়তঘন যদি একটা অঙ্কন করি সেক্ষেত্রে কিন্তু তার কি থাকবে, এক জোড়া দৈর্ঘ্য থাকবে, এক জোড়া প্রস্থ থাকবে, অর্থাৎ 3টি মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আয়তঘন বা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। দেখো তল, দেখো বইয়ের তল কটা হলো 1 2 3 4 5 6, তাহলে কত হলো 6টি তল হলো, বুঝা যাচ্ছে।
টয় থেকে পছন্দ করে একটি সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? একটি সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় জানি আমরা? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। শুধু সমকোণী ত্রিভুজ নয়, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হবে। ঠিক আছে? টয় থেকে পছন্দ করে স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির বেশি এবং 180-র কম, সেই কোণকে আমরা কি বলি? সেই কোণকে আমরা স্থূলকোণ বলবো। কি বললাম না? যে কোণের মান 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রি কম, সেই কোণগুলোকে আমরা কি কোণ বলবো? স্থূলকোণ বলবো। এক্সাম্পল, উদাহরণ হিসেবে তোমরা দিয়ে দেবে। উদাহরণ 91 ডিগ্রি, 100 ডিগ্রি, তারপরে 150 ডিগ্রি ইত্যাদি। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? 2-এর ক কি বলা আছে? 307 গুণিতক 107.72 সমান কত? এবার গুণ করতে বলা হচ্ছে আমাদের। সাধারণ গুণ করব। কি বলা আছে? সাধারণ গুণ করতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে 307কে তাহলে 107.72 দিয়ে আমরা গুণ করব। প্রথমে কিন্তু দশমিক বাদ দিয়ে গুণ করতে পারি, তাই না? তাহলে দশমিক বাদ দিয়ে গুণ করলে দেখো, দশমিক বাদ দিয়ে গুণ করলে তাহলে 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 4 হাতে থাকলো কত হবে? 7 দুগুণে 14 4 হাতে থাকলো 2 1, 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার 7 7 49-এর 9, 7 7 49-এর 9 থাকছে, তারপরে 7 7 49 আর 7 3 21, আর একই রকম হবে। তাহলে এখানে 9, 7 7 49-এর 9, এটি 9, ঠিক আছে? আমি ইংরেজিতে করে দিয়েছিলাম। তারপরে একই রকম 7 7 49-এর 9, হাত থাকলো 4, 7 7 49 আর 7 3 কত হচ্ছে? 21। আবার এর উপর কী আছে? শূন্য আছে, আমরা শূন্যগুলো বসিয়ে দিতে পারি, 3টি শূন্য। আবার এই গাছে কটা স্টেপ হলো? একটা ক্রস, একটা ক্রস, একটা ক্রস। তাহলে একসাথে 7 হচ্ছে, এখানে ক্রস হলো, তাহলে 1 0 0 হলো, 1 3 3 হলো, তাহলে কত হলো? তাহলে 4, 9 আর 1 10-এর 0, হাতে 1, 9 10 14, 14 6 20, 20 0, হাতে থাকলো 2, হাতে থাকলো 2, 4 5 একে 6, 4 5 আর 6 7, 7 হচ্ছে, তারপর হচ্ছে 7 3 10, 10-এর 0, হাতে থাকলো 1, 2 আর 1 কত হবে? 3, আর 3 করতে 3। দেখো, উপরে যে দুটো সংখ্যার গুণ করেছিলাম তার মধ্যে একটা সংখ্যায় কিন্তু দশমিক আছে। কোন সংখ্যাটা? এই সংখ্যাটা 107.72। এর শেষ থেকে কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? দুটি অঙ্ক, 1 2, দুটি অঙ্কের আগে দশমিক। অর্থাৎ উত্তরে কিন্তু আমরা দুটি অঙ্কের আগে দশমিক বসাবো, অর্থাৎ এখানে দশমিক বসাবো। অর্থাৎ উত্তর কত হলো? একক দশক শতক হাজার অযুত 33,070.04। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো প্রশ্ন বলা আছে 2-এর খ কি বলা আছে? একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 54,276 দিনে কত বছর, কত মাস, কত দিন হয়? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে দিন থেকে কি মাসে কনভার্ট করব, দিন থেকে প্রথমে মাস করব, তাহলে মাস থেকে শেষে বছর করব। তাহলে চলো, দিনকে প্রথমে মাসে কনভার্ট করতে হলে প্রথম আমরা কি করব? 30 দিয়ে ভাগ করব। তাহলে 54,276-কে আমরা 30 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে 54,276-কে প্রথমে আমরা 30 দিয়ে ভাগ করব, কেন 30 দিনে 1 মাস হয়। তাহলে আমরা এতগুলো দিনকে যদি আমরা মাসে কনভার্ট করি, মাসে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাস পাবো আর দিন পাবো। তাহলে 30 1 দুগুণে 60, তাহলে 30 একে কত হচ্ছে? 30 হচ্ছে, কত নামলো? 4 নামলো, আর এখানে 2 নামলো, 24 হলো, আর 2 নামো। তাহলে এখানে কত হচ্ছে? 3 3 3 9, 3 4 12, 3 5 3 6 3 7 21, 3 8 24, 3 8, আচ্ছা 8, 3 8 কত হচ্ছে? 8 3 24, তাহলে 240 হচ্ছে। 2 নামলো আর হতে 7 নামলো, তবু যাবে না। একটা শূন্য দিয়ে আর একটা 6 নাম করলাম, শূন্য দিয়ে 27 নামালাম, শূন্য কাটলাম, কত 2 আর 7, আর কত নামলো? 6 নামলো। তাহলে 30 শূন্য শূন্য হলো, 276 হলো। এবার 276 কত হবে? 3 দাও, 3 7 21, 3 9 27, 3 9 কত হচ্ছে? 27, 27 হলো 270।
30 কত হবে 270 হবে, কত ভাগশেষ হবে ভাগশেষ 6 হবে, অর্থাৎ 6 দিন হবে। কতদিন হবে 6 দিন হবে। আর কত মাস পেলাম আমরা, তাহলে কত হচ্ছে, প্রথমে আমরা কি পেলাম, তাহলে 1809 মাস 6 দিন বেরোলো। দিনটা অলরেডি পেয়ে গেছি, এবার মাসকে আমরা কি, মাসকে আবার বছর করব। তাহলে মাসকে যদি বছর করি 12 দিয়ে ভাগ করব। তাহলে আবার আমরা কি করব, তাহলে 1809কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 একে 12, তাহলে কত হচ্ছে, কত নামলো 6 নামলো 0, 12 12 5 60, 12 5 60, কত নামলো 9 নামলো, 9 নামলো। তাহলে 12 শূন্য কত হচ্ছে, 12 শূন্য 0, 9, তাহলে কত হচ্ছে, তাহলে 150 বছর হলো। তাহলে 150 বছর, একটা বছর হলো, একটা মাস হলো। তাহলে 1809 মাসকে যদি আমরা বছর মাসে কনভার্ট করি কত হচ্ছে, তাহলে 150 বছর, তাহলে সমান 150 বছর, 150 বছর 9 মাস 6 দিন, 6 দিন, 150 বছর 9 মাস 6 দিন, ঠিক আছে। 150 বছর 9 মাস 6 দিন হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, গয় থেকে প্রশ্ন 2 এর গ, একটি ব্যাঙ দেওয়ালে 20 মিটার উপরে উঠবে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উঠে এবং পরের ঘন্টায় 2 মিটার নিচে নেমে এসে থামছে। ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠবে? চলো আমরা এই গণিতটা ভালো করে করি। গণিতটা একটু কেয়ারফুলি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যেহেতু ব্যাঙটি একটি দেওয়ালে উঠবে, কত মিটার দেওয়াল, দেওয়ালটা হচ্ছে 20 মিটার, ব্যাঙটি উঠবে 20 মিটার উচ্চতা একটা দেওয়ালে উঠবে। বলা আছে প্রথম ঘন্টায় সে উঠবে 3 মিটার আর পরের ঘন্টায় উঠবে নামবে 2 মিটার। এক্ষেত্রে সময়ের ব্যবধান দেখতে পাচ্ছি বা দূরত্বের ব্যবধান, অর্থাৎ এই কাজটা সম্পূর্ণ করতে অর্থাৎ প্রতি 2 ঘন্টায় সে কি কতটা উঠবে। যদি প্রথম ঘন্টায় 3 মিটার উঠলে আর পরের ঘন্টায় কিন্তু 2 মিটার নিচে নামবে, অর্থাৎ এক্ষেত্রে মোট সময়ের বা অগ্রগতির ব্যবধান কত হচ্ছে, 1 মিটার হচ্ছে। তাহলে প্রথমে কি বলা আছে, তাহলে প্রথমে বলা আছে দেখো যে প্রথম ঘন্টায়, অর্থাৎ এখানে বলা আছে প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায়, 1 ঘন্টায় বা প্রথম ঘন্টা লিখতে পারো, প্রথম লেখো, প্রথম ঘন্টায়, প্রথম ঘন্টায় ব্যাঙটি, প্রথম ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উপরে উঠবে, 3 মিটার উপরে উঠে আবার পরের ঘন্টায়, পরের ঘন্টায় ব্যাঙটি 2 মিটার নিচে নেমে যায়, নিচে নামে, নিচে নেমে যায় বা নিচে নামে। তাহলে এই ক্ষেত্রে 2 ঘন্টা সময় হচ্ছে প্রথম ঘন্টা আর পরের ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায়, অতএব 2 ঘন্টায় তার মোট অগ্রগতি কত হবে, 2 ঘন্টায়, 2 ঘন্টায় যায় কত হবে, আমরা 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 মিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার লাগবে, ওই 1 মিটার পথ যেতে তার সময় লাগে কত হবে, 2 ঘন্টা, 1 মিটার পথ যেতে তার সময় লাগে 2 ঘন্টা, তাই না। তো এরপর দেখো ব্যাংকটি তার শেষ 3 মিটার চূড়ায় ওঠার পরে যে পড়ে না, কিন্তু বলা হচ্ছে কি ব্যাংকটি তার শেষ 3 মিটার চূড়ায় ওঠার পর পড়ে না, শেষ আরোহণটি করে তাকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে 20 মিটারের নিচে নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রাচীরের উচ্চতা যেহেতু আছে, তাহলে প্রাচীরের উচ্চতা কি আছে, প্রাচীরের উচ্চতা সমান 20 মিটার বলা হচ্ছে, 20 মিটার বলা হচ্ছে। আর চূড়ান্ত আরোহণের দৈর্ঘ্য কত বলেছে, 3 মিটার, চূড়ান্ত আরোহণ করতে হবে করে তাকে 3 মিটার করতে হবে। অতএব আমরা লিখতে পারি, অতএব চূড়ান্ত আরোহণ,
চূড়ান্ত আরোহণের দৈর্ঘ্য সমান কত হবে 3 মিটার। কেননা তাকে এই কাজটি 17 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, যে ব্যাঙটির চূড়ান্ত আরোহণের বা শেষ পর্যায়ে পৌঁছতে হলে তাকে যে পর্যায়ে পৌঁছতে হবে, যে উচ্চতায় পৌঁছতে হবে তা হলো, অর্থাৎ ব্যাঙটিকে চূড়ান্ত পর্যায়ে বা এখানে কি বলা আছে, ব্যাঙটিকে উপরে উঠতে হলে উপরে ওঠার আগে লেখো, ওঠার আগে যে উচ্চতায় লেখো, যে উচ্চতায় পৌঁছতে হবে তা হলো, যেহেতু দেওয়ালের উচ্চতা 20 মিটার ছিল আর 3 মিটার ঘাটতি হচ্ছে, চূড়ান্ত আরোহণের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, অর্থাৎ এক্ষেত্রে 3 বাদ দেবো আমরা, তাহলে 20 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, সমান 17 মিটার। 17 মিটার হচ্ছে। এরপর আমরা কি করব, এরপর যেহেতু আরোহণের পূর্বের উচ্চতায় পৌঁছানোর সময় গণনা করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রতি 2 ঘন্টায় এই চক্র 1 মিটার অতিক্রম করে। দেখো, আমরা জানি প্রতি 2 ঘন্টায় কত হয়, প্রতি 2 ঘন্টায় যেহেতু প্রতি 2 ঘন্টায় ব্যাঙটি 1 মিটার অতিক্রম করে, 1 মিটার অতিক্রম করে, তাহলে 17 মিটার উপরে উঠতে 17 বার তাকে রাউন্ড ওয়াইজ করতে হবে, অর্থাৎ 17টি চক্র লাগাতে হবে। তাহলে অতএব 17 মিটার উপরে উঠতে তাকে 17 বার ওঠানামা করতে হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে 17 ঘন্টা ওঠানামার সময় লাগে, অতএব 17 বার ওঠানামায় সময় লাগবে কত হবে, 17 বার বা 17 বার নামায় তার জন্য মোট সময় লাগবে 17 বার, 2 ঘন্টা হচ্ছে, অতএব 17 গুণিত কত হচ্ছে 2, কত হবে 17 দুগুণে 34 ঘন্টা। কত ঘন্টা, 34 ঘন্টা। এরপর আমরা কি করব, যে এই সময় ব্যাঙটি 17 মিটার উচ্চতায় রয়েছে, এই 34 ঘন্টায় কিন্তু ব্যাঙটি কত মিটার উচ্চতায় রয়েছে, আচ্ছা 34 ঘন্টায় 17 মিটার উচ্চতায় রয়েছে। যেহেতু তাহলে 3 মিটার উপরে উঠবে কত, আমরা যা প্রথমে দেখেছি কি 1 ঘন্টায়, প্রতি ঘন্টায়, অর্থাৎ প্রথম 1 ঘন্টায় যেহেতু 3 মিটার উচ্চতায় উঠতে পারে, সুতরাং 3 মিটার উচ্চতায় যাওয়ার পর সে আর নামছে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা 1 ঘন্টা যোগ করতে পারি। তাহলে 1 ঘন্টায় সে 3 মিটার উঠে, এখানে 17 ঘন্টায় অর্থাৎ 17 মিটার উপরে উঠবে কত হবে, 34 ঘন্টায়। তাহলে এর শেষ চূড়ান্ত লাভটা দেবে কত হবে, 3 মিটার দেবে, চূড়ান্ত লাভটা দেবে 3 মিটার দেবে 1 ঘন্টায়, অর্থাৎ আমরা 34 ঘন্টা আর সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ 34 ঘন্টার পর ব্যাঙটি 17 মিটার উপরে ওঠে, অতএব 34 ঘন্টার পর ব্যাঙটি 17 মিটার ওঠে, পরের ঘন্টায় দেখো, অতএব পরের ঘন্টা কি হবে, পরের ঘন্টায়
এই 3 মিটার উপরে উঠে দেওয়ালের চূড়ায় পৌঁছবে। এই 3 মিটার উপরে উঠে দেওয়ালের চূড়ায় পৌঁছবে। তাহলে অতএব মোট সময় কত হবে? অতএব মোট সময় সমান কত হচ্ছে? 34 ঘন্টা যুক্ত 1 ঘন্টা কত হবে? 35 ঘন্টা। 35 ঘন্টা সময় লাগবে। তাহলে এই কাজটি সম্পন্ন করতে অর্থাৎ 20 মিটার উচ্চতায় উঠতে ব্যাঙটির কত সময় লাগবে? 35 ঘন্টা সময় লাগবে। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো, যে ঘয়ের দিকের প্রশ্ন, আমার বাড়ি থেকে বাগানের দূরত্ব এত কিমি। বাড়ি থেকে বাগান ঘুরিয়ে বাড়ি আসতে মোট কত পথ অতিক্রম করতে হবে? তাহলে আমার বাড়ি থেকে বাগানের দূরত্ব বলছে এত কিমি। বাড়ি থেকে বাগানের দূরত্ব এত কিমি। বাড়ি থেকে বাগান ঘুরে বাড়ি আসতে মোট কত পথ অতিক্রম করতে হবে? তাহলে দেখো, মোট কতটা পথ অতিক্রম করতে হবে? যেতে কিন্তু এতটা কিমি লাগে, আর আসতেও সে একই কিমি লাগবে। অর্থাৎ 2 দিয়ে গুণ করতে পারি, বা 2.237কে আমরা আবার 2.237 সঙ্গে আবার যোগ করলে কিন্তু সেই মানটা ফিরে আসতে পারে। তাহলে একই দূরত্ব তাকে যেতে হচ্ছে, আর একই দূরত্ব আসতে হচ্ছে, অর্থাৎ 2 দিয়ে আমরা গুণ করতেও পারি, আবার যোগও করতে পারি। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে বাগান থেকে বাড়ির দূরত্ব বলা হচ্ছে 2.237 কিমি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 2 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যেতে যে দূরত্ব লাগছে, আসতেও সেই একই দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ আমরা কি করব? 2.237-এর সঙ্গে 2 গুণ করতে পারি, অথবা এই সংখ্যাটার সঙ্গে আবার এই সংখ্যা যোগ করতে পারি। 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7, আর 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4। 3টি অঙ্কের আগে দশমিক আছে, 1 2 3, এখানে দশমিক বসিয়ে দেবো। তাহলে কী হচ্ছে? তাহলে অতএব বাড়ি থেকে বাগান ঘুরে আসতে মোট 4 কিমি পথ অতিক্রম করতে হবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 59 প্রশ্ন, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.58 অংশ হেঁটে ও 0.28 অংশ রিক্সায় চেপে এসেছে। মারিয়া হেঁটে কত অংশ বেশি এসেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে এত অংশ হেঁটে আর এত অংশ রিক্সায় এসেছে। মারিয়া হেঁটে কত অংশ বেশি এসেছে? তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করি। যেহেতু মারিয়া হেঁটে এসেছে কত অংশ, মারিয়া হেঁটে এসেছে সমান 0.58 অংশ। রিক্সায় এসেছে কত অংশ? রিক্সায় এসেছে 0.28 অংশ। তাহলে আমরা বাদ দিলে, তাহলে হাঁটা অংশ থেকে রিক্সার অংশটা যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে কত হবে? 0.5 থেকে 2 তাহলে 3.0 অংশ। শেষে 0 তোমরা বাদ দেবে। অতএব মারিয়া হেঁটে 0.3 অংশ বেশি এসেছে। বুঝেছ? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? দেখো 6 দাগের প্রশ্ন, 60 কিমি দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ির 240 মিনিট সময় লাগে। গাড়িটির ঘন্টায় গতিবেগ কত? আমরা গতিবেগের সূত্র জানি যে গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি গতিবেগ বের করি, এখানে কী আছে? কিমি আছে আর মিনিট আছে।
এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে গতিবেগ বের করতে হলে প্রথমে কি কিমি ঘন্টায় প্রকাশ করতে হবে, অর্থাৎ এখানে 240 মিনিট আছে, তাহলে এখানে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে ঘন্টায় প্রকাশ করতে হলে আমরা জানি যে প্রথমে গতিবেগের সূত্র কী আছে না, সময়টা বের করে নিই। তাহলে সময় হচ্ছে দূরত্ব কত বলা হচ্ছে, দূরত্ব সমান কত হচ্ছে 60 কিমি, আর সময় কত দেওয়া আছে, সময় সমান হচ্ছে 240 মিনিট। তাহলে 240 মিনিট যদি ঘন্টায় প্রকাশ করি কত হবে, আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 240/60, 0064 কত হবে 24, সমান কত হবে 4 ঘন্টা। 240 মিনিট সমান কত হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে গতিবেগ কী হবে, অতএব গতিবেগ সমান কত হবে, গতিবেগ সমান দূরত্ব বাই সময়, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর নিচেটা হচ্ছে প্রয়োজনীয় সময়। তাহলে দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব আছে 60 কিমি, আর নিচে সময় কত আছে 4 ঘন্টা। তাহলে একক কী হবে, কিমি পার ঘন্টা সমান 4, 15, 15 × 4 = 60, তাহলে 15 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা। তাহলে পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি, পরের প্রশ্ন বলা হচ্ছে যে এখানে গতিবেগ কত বললাম আমরা, 15 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন দেখো, 5 কিগ্রা আলুর দাম এত টাকা, আর 210 টাকায় কত কিগ্রা আলু পাওয়া যাবে। তাহলে এখানে বলা হচ্ছে 5 কিগ্রা আলুর দাম বলা হচ্ছে, তাহলে 5 কিগ্রা আলুর দাম যে বলা হচ্ছে 220 টাকা, আর 120 টাকা, এবং 220 টাকায় কত কিগ্রা আলু পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ঐকিক নিয়মের সাহায্যে করি, তাহলে 120 টাকায় আলু পাওয়া যায় 5 কিগ্রা, তাহলে 1 টাকায় আলু পাওয়া যাবে কত হবে, 1 টাকায় নিশ্চয়ই 1 টাকায় কম আলু পাওয়া যাবে। 120 টাকায় যেখানে 5 কেজি আলু পাওয়া যেত, তাহলে 1 টাকায় নিশ্চয়ই আরও কম পাওয়া যাবে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, তাহলে 5 কত হবে 120। এরপর বলা আছে তাহলে 210 টাকায় কত পাওয়া যাবে, 210 টাকায় আলু পাওয়া যায় সমান, তাহলে 5/120 গুণিত কত হচ্ছে 210, অর্থাৎ 0 কেটে দাও, আর 3 4 কত হচ্ছে 3 4 12, 3 4 12, 3 7 21, কত হবে 7 5 35, 35/4, 35/4 হচ্ছে, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আমরা যদি ভাগ করি 35কে, তাহলে 35কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 আসছে কত হচ্ছে 32, বাকি 3, দশমিক দিলে 0 নিলাম 30, 7 4 28, 2 8 28, বাকি কত হচ্ছে 2, দশমিক 0, 4 5 কত হচ্ছে 20, কত 8.75, হচ্ছে 8.75 কিগ্রা, 8.75 কিগ্রা, কেমন 8.75 কিগ্রা। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখি, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলা হচ্ছে কত হবে, ক্ষেত্রফল 144 বর্গমিটার, ওই পার্কের একদিকের দৈর্ঘ্য কত হবে। তাহলে একটি বাগানের যদি বা একটি বর্গাকার বাগানটা কেমন বলা হচ্ছে, বাগানটা হচ্ছে বর্গাকার হচ্ছে, তাহলে বর্গাকার বাগান মানে কি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বাহু গুণিতক বাহু বা বাহুর বর্গ জানি আমরা। এর ক্ষেত্রফল বলা আছে ওই পার্কের একদিকে দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ বর্গটির বাহুর দৈর্ঘ্য কত বলা হচ্ছে। তাহলে বর্গাকার পার্কের, তাহলে আমরা লিখতে পারি যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান কত হবে 144 বর্গ মিটার। তাহলে তাহলে পার্কের একটি বাহু দৈর্ঘ্য কত হবে, অতএব পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে এক্ষেত্রে √ বর্গমূল করব, তাহলে বর্গমূল 144।
সমান, তাহলে 144-এর বর্গমূল কত হবে? 12, তাহলে 12 মিটার, তাই না? 12 মিটার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে দেখি। আমরা জানি বর্গজ হয়ে গেছে। দেখো 1 ডজন বা 12টি ডিমের দাম হচ্ছে 30 টাকা। তো 30টি ডিমের দাম কত হবে? তাহলে এখানে 12টি ডিমের দাম যদি 30 টাকা হয়, 30টি ডিমের দাম কত হবে? তাহলে এখানে 30টা, আচ্ছা 12টি ডিমের দাম লিখব প্রথমে। তাহলে 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম সমান কত হচ্ছে? 30 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, 30 বাই কত হবে? 12 টাকা। তাহলে 30টি ডিমের দাম কত হবে? 30টি ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে, গুণ হবে। আর 30 বাই 12 গুণিত কত হচ্ছে? 30, গুণিত কত হচ্ছে? 30। তাহলে তাহলে এখানে আমরা কাটাকাটি করব। তাহলে 3 4 12, 3 4 12 হচ্ছে, আর 3 3 10 30। তাহলে 3 4 12 আর 3 10 30 হচ্ছে। 4 কাটো, 4 কেটে 2 করো, আর 10 কেটে 5 করো, 10 কেটে 5 করো, আর 2 কাটো, কত হচ্ছে? 15। সমান কত হচ্ছে? 15 গুণিত 5, 15 5 কত হচ্ছে? 15 5 75, কত টাকা হচ্ছে? 75 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 30টি ডিমের দাম কত হবে? 75 টাকা। পরের প্রশ্ন কী আছে দেখে নিয়ে। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে অধ্যায়ের প্রশ্ন, সমকোণ ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটি মান কত হবে? আমরা জানি এই গণিতটা বারবার করছে। অপর দুটি কোণ হচ্ছে, একটা 90 ডিগ্রি সমকোণ হবে, আর অপরটা 90 থেকে যে 30 বাদ দিয়ে কত হচ্ছে? তোমাদের 60 ডিগ্রি। আর বৃত্তের কেন্দ্র কাকে বলে? চলো আমরা অ্যান্সারটা লিখে ফেলি। তাহলে এই বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের অ্যান্সারটা হচ্ছে যে বৃত্তের যে কোনো ব্যাসের মধ্যবিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, মাঝে যে কাঁটা কম্পাসে বা পেন্সিল কম্পাসের কেন্দ্র যে একটা দাগ বা স্পট পড়ছে, এই স্পটকে কি বলবো আমরা? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র হয়, এই কেন্দ্রকে ঘিরে, কেন্দ্রকে কেন্দ্র করে একাধিক বৃত্তের ব্যাস অঙ্কন করা যায়, বা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সমদূরবর্তী হয়। কেমন? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কি হয়? সমদূরবর্তী হয়, বুঝেছো? তো এটা হচ্ছে তোমাদের কেন্দ্র। এটা তোমরা দাগ দিয়ে লেখো কেন্দ্র। এটা চিত্র অঙ্কন করে এরকম দাগ দিয়ে দেখিয়ে দেবে, এটা হচ্ছে কেন্দ্র, বুঝেছো? চলো পরের প্রশ্ন কি বলেছে। 6 থেকে প্রশ্ন দেখো, কোষে দেখা উচিত 0.003, 0.03, 0.3, 0.333 এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? এখানে শুধুমাত্র কোনটি বড় আর কোনটি ছোট আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা সবচেয়ে বড়, দেখো দশমিকের আগের অঙ্কগুলো সব স্থির আছে, অর্থাৎ 0 0 আছে। দশমিকের পর দশাংশ অঙ্কগুলো দেখো, দশাংশ এখানে 0, এখানে 0, এখানে 3, এখানে 3। তো দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি দুটোই বড় হচ্ছে, তো বুঝতে পারছি না আমরা। তাহলে এর পরবর্তী অর্থাৎ শতাংশের অঙ্কগুলো দেখবো, এখানে শতাংশ 3 বেশি আছে, সুতরাং এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে। আর সব থেকে ছোটো কোনটা হচ্ছে? দেখতে পাচ্ছি এই সংখ্যাটা সব থেকে ছোটো, 0.003, এই সংখ্যাটি সব থেকে ছোটো হচ্ছে, আর এই সংখ্যাটি সব থেকে বড় হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বড়। তাহলে বড় সংখ্যা কোনটা? বড় হচ্ছে 0.33, 0.33 সব থেকে বড়। আর ছোট কোনটা হচ্ছে? ছোট হচ্ছে 0.00 কত হচ্ছে? 3, বুঝেছো? তাহলে পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে 3 থেকে চলে এলাম আমরা। 3 থেকে কী বলা আছে? 3 কয়েকটা কী বলা আছে যে এত মিটার লম্বা বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কতটা মিটার বাঁশ, কত মিটার বাঁশ আছে। এটা করেছি আমরা। কয়েকদিন দেখো 12 জন লোক ও 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করতে পারে, কাজটি 10 দিনে করতে হলে আর কতজন লোক লাগবে?
লাগাতে হবে। তাহলে 12 জন লোক 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করতে পারে। তার কাজটি 10 দিনে করতে হলে আর কতজন লোক লাগবে? এখানে লোক সংখ্যা শেষে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? প্রথমে লিখবো লোক সংখ্যা আমাদের কতজন লোক লাগবে, অর্থাৎ দিন সংখ্যা, অর্থাৎ সময় প্রথম লিখবো আমরা। সময় হচ্ছে দিন। তারপর হচ্ছে লোক সংখ্যা রয়েছে কি? জন। তাহলে একদিকে রয়েছে, তাহলে দিন সংখ্যা অর্থাৎ 15 দিনে একটি সেচ পরিষ্কার করতে কতজন লোক লাগে? 12 জন লোক লাগে। তাহলে এরকম 10 দিনে কাজটি সম্পন্ন করতে 10 দিনের মধ্যে তাহলে কতজন লাগাতে হবে? তাহলে এক্ষেত্রে কী সম্পর্ক? যদি সময় বাড়ায় কিন্তু লোক কিন্তু কমবে, লোক যদি বাড়ায় কিন্তু সময় কমে যাবে। কাজের পরিমাণ স্থির আছে ও নির্দিষ্ট কাজ বলা আছে, অর্থাৎ কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। সময় ও লোক সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাহলে এক্ষেত্রে সময় ও লোক সংখ্যা যদি বিপরীত সম্পর্ক হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে সময় যদি বাড়ায় তাহলে লোক সংখ্যা কিন্তু কমবে। এক্ষেত্রে কী হবে? আমরা বিপরীত সম্পর্ক হলে আমরা যে ঐকিক নিয়মের সাথে যদি গণিতের সমাধান করি, তাহলে 15 দিনে আমরা কী করবো? 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করতে পারে 12 জন লোক। তাহলে 15 দিনের মধ্যে 15 দিনে একটি 15 দিনে 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করে কতজন লোক? 12 জন লোক। 12 জন লোক। 12 জন লোক। তাহলে 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করে কতজন লোক? 12 জন লোক। তাহলে একদিনে মধ্যে যদি সেচের খাল পরিষ্কার করতে পারা যায় সেক্ষেত্রে কতজন লাগবে? নিশ্চয়ই বেশি জন লোক লাগবে। তাহলে 12 গুণিতক 15 করবে। এরপর বলেছে যে 10 দিনের মধ্যে যদি আমরা কাজটা শেষ করতে পারি তার জন্য কত লোক লাগবে আমরা ভাগ করব। তাহলে 12 গুণিতক 15কে আমরা 10 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 5 তিনে 15, আর 3 6 12, কত হবে? 6 3 18, কত হবে? 18 জন লোক লাগবে। কতজন লোক লাগবে? 18 জন লোক লাগবে। বুঝা গেছে? তা কিন্তু এখানে কি বলা হয়েছে? তাহলে কাজটি 10 দিনে করতে হলে আর কতজন লোক লাগবে? অলরেডি আমাদের কাছে কতজন লোক আছে? অলরেডি আমাদের কাছে 12 জন লোক রয়েছে। আর কতজন লোক লাগবে? 10 দিনের মধ্যে যদি আমরা কাজটা শেষ করি তাহলে 18 জন লোক লাগছে। তাহলে আর কতজন লোকের প্রয়োজন হবে? অলরেডি আমাদের কাছে 12 জন লোক আছে, আর কতজন লোক লাগবে? এই ক্ষেত্রে আর লোক সংখ্যা লাগবে কত হবে? তাহলে লোক সংখ্যা হবে, তাহলে সময় মতো কাজটি শেষ করতে আর কতজন লোক লাগবে? আর লোক লাগবে 18 থেকে আমরা 12 বাদ দেব, কত হচ্ছে তোমার? 6 জন। কতজন হচ্ছে? 6 জন। তাহলে সময় মতো অর্থাৎ কাজটি 10 দিনে করতে হলে আর কতজন লোক লাগাতে হবে? আর হচ্ছে আর 6 জন লোক লাগাতে হবে। কীভাবে হলো না? আমরা বিপরীত সম্পর্ক পেয়েছি, সময়ের সঙ্গে লোক সংখ্যা সম্পর্ক বা বিপরীত সম্পর্ক পেয়েছে বা ব্যস্ত সম্পর্ক। তাহলে 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করে 12 জন লোক। তাহলে একদিনে একটি সেচের খাল পরিষ্কার করে কতজন হবে? নিশ্চয়ই একদিনে যদি করতে হয়, একদিনে যদি সেচের খালটা যদি পরিষ্কার করতে হয় তার জন্য বেশি জন লোক লাগবে। এক্ষেত্রে 12 সঙ্গে আমরা 15 গুণ করেছি। এরপর বলছে যদি কাজটি 10 দিনের মধ্যে শেষ করি আমরা, নিশ্চয়ই আমাদের এই ক্ষেত্রে লোক সংখ্যা একটু কমবে, অর্থাৎ 12 গুণিতক 15/10, অর্থাৎ এই ক্ষেত্রে কি কাটাকাটি করতে কত হলো? 18 জন লোক লাগছে। তা 18 জন লোক লাগবে। তাহলে 10 দিনের মধ্যে যদি কাজটি শেষ করতে হয় তার জন্য কতজন লোক লাগবে? 18 জন লোক। যেহেতু আমাদের পূর্বে থেকে 12 জন লোক অলরেডি আছে তার জন্য আর কতজন লোক লাগবে? তাহলে আমরা 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6 জন হচ্ছে। এই 6 জন লোক বেশি লাগবে। তারপরে প্রশ্ন কি বলা হচ্ছে দেখি। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে। তাহলে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে।
ওই কাজটি 24 দিনে শেষ করতে হলে আর কতজন মিস্ত্রি লাগতে পারে? তাহলে আর কতজন মিস্ত্রি লাগবে? তাহলে মিস্ত্রি সংখ্যা, একদিকে মিস্ত্রি সংখ্যা হবে আর একদিকে হবে সময় হবে। তাহলে একদিকে সময়, আমাদের মিস্ত্রি সংখ্যা লাগাতে হবে, একদিকে সময় আর অপর দিকে হচ্ছে মিস্ত্রি সংখ্যা। মিস্ত্রি সংখ্যা এখানে জন আছে এককে, জন আছে সময় আর জন। একদিকে দেখছে 1 মাস, 1 মাস এখানে একক হচ্ছে, সময় হচ্ছে কি মাসে আছে, অর্থাৎ আমরা দিন করব, দিন, এই মিস্ত্রি সংখ্যা হচ্ছে জন। তাহলে 1 মাস সমান কত জানি আমরা? 1 মাস সমান 30 দিন। 30 দিনের মধ্যে কতজন? 8জন মিস্ত্রি কাজ করে, 8জন মিস্ত্রি কাজ করতে পারে। ওই কাজটি যদি 24 দিনে শেষ করা যায়, তাহলে 24 দিনে যদি শেষ করা যায় তাহলে কতজন মিস্ত্রি লাগবে? সেক্ষেত্রে সম্পর্ক কী হবে? সময়ের সঙ্গে মিস্ত্রির সঙ্গে সম্পর্ক কী হবে? সময়ের সঙ্গে মিস্ত্রি সংখ্যার সম্পর্ক, কী সম্পর্ক? সময় যদি বাড়ে কিন্তু মিস্ত্রির সংখ্যা কী হবে? কমবে। মিস্ত্রির সংখ্যা বাড়লে কি সময় কমবে। তাহলে এখানে ক্ষেত্রে একটি ঘর তৈরি করতে 8জন মিস্ত্রি 1 মাস সময় লাগে, ওই কাজটি 24 দিনে শেষ করতে হলে আর কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে? কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। যদি মিস্ত্রির সংখ্যা যদি বেশি লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু দিন সংখ্যা কমবে। তাহলে এক্ষেত্রে কি বিপরীত সম্পর্ক? সম্পর্ক কী হবে? বিপরীত বা ব্যস্ত সম্পর্ক, বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ঐকিক নিয়মে করব। তো 30 দিনের মধ্যে কাজটি ঘর বাঁধাই করতে, 30 দিনের মধ্যে 30 দিনে ঘর তৈরি করে, ঘর তৈরি করতে পারে কজন মিস্ত্রি? 8জন মিস্ত্রি। মিস্ত্রি যদি একদিনের মধ্যে ঘরটা যদি তৈরি করতে পারা যায় তার জন্য বেশি মিস্ত্রি লাগছে, তাহলে 8 গুণিতক 30 জন মিস্ত্রি লাগছে। আর এখানে 24 দিনের মধ্যে যদি আমরা ঘরটা তৈরি করতে বলা হয় তাহলে তাহলে সেক্ষেত্রে কতজন লাগবে? তাহলে 8 গুণিতক 30 বাই কত হচ্ছে 24। সেক্ষেত্রে 8 3 কত হচ্ছে 24 আর 3 10 কত হচ্ছে 30, 10জন মিস্ত্রি লাগবে। তাহলে 24 দিনের মধ্যে যদি ঘরটা তৈরি করতে বলা হয় তার জন্য কতজন মিস্ত্রি লাগবে? 10জন মিস্ত্রি লাগবে। যেহেতু আমাদের কাছে পূর্বে কতজন আছে? 8জন মিস্ত্রি আছে, পূর্ব থেকে আমাদের কাছে 8জন মিস্ত্রি আছে। তাহলে এক্ষেত্রে তাহলে তাহলে সময় মতো কাজটি শেষ করতে হলে আর কতজন মিস্ত্রি লাগবে? অতএব আর আর কতজন? তাহলে আমরা 10 থেকে 8 বাদ দেবো, কত হচ্ছে 2জন, 2জন মিস্ত্রি লাগবে। বুঝছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। ঘয় থেকে প্রশ্ন দেখো যে একটি জাহাজে 250 জন যাত্রীর 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। 17 দিন পর আরও 25 জন নতুন যাত্রীকে উদ্ধার করা হয়। এখন বাকি খাবারের তাদের কতদিন চলবে? দিন সংখ্যাটা আমাদের শেষে বের করতে হবে, দিন সংখ্যাটা আমাদের শেষে বের করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো? তাহলে এখানে কতদিন চলবে? 6 ঘন্টা। বলেছে একটি জাহাজে 250 জন যাত্রী ছিল, যাত্রী সংখ্যা আর দিন সংখ্যা আছে। তাহলে এক্ষেত্রে কতজন যাত্রী ছিল? 250 জন যাত্রী, 28 দিনে খাদ্য মজুদ ছিল। তাহলে 17 দিন পর আর 17 দিন পর্যন্ত কিন্তু 250 জন খেয়েছে, তাই না? আর নতুন যাত্রী এলো, তাহলে এখানে কি হবে? তাহলে 250, এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা, আর এদিকে এখানে যাত্রী সংখ্যা জনে আছে, আর এদিকে দিন সংখ্যা, দিন সংখ্যা যেটা ছিল সময়। তাহলে এখানে আমরা লিখব 250 জনের যাত্রীর খাদ্য মজুদ ছিল 28 দিনের। 17 দিনের পর কত? 17 দিন পর্যন্ত তারা 250 জন খেয়েছে, অবশিষ্ট কতদিন হলো? তাহলে 28 থেকে আমরা কত বাদ দেবো? 28 থেকে আমরা 17 বাদ দেবো, কত হচ্ছে? 28 থেকে যদি 17 বাদ দিই কত হচ্ছে? 11। তাহলে 11 দিনের খাবার, 250 জন লোক 11 দিনের খাবার খেতে পারে। তাহলে এক্ষেত্রে বলা আছে আর কতজন নতুন যাত্রী হলো? 25 জন নতুন যাত্রী হলো। তাহলে আমরা 250-এর সঙ্গে কত যোগ করব? 25 যোগ করব, কত সমান কত হবে? তাহলে 50 আর 25 75, 275 জন। তাহলে কতদিন চলবে?
তাহলে কী সম্পর্ক, লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে, এক্ষেত্রে কী সম্পর্ক হবে, তোমরা লিখে দেবে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে যদি করি, তাহলে 250 জন লোক, 250 জন লোকের খাদ্য কতদিন চলে, খাদ্য 11 দিন চলে। তাহলে একজন যদি খায়, খাদ্যের পরিমাণ বাড়বে, তাহলে 11 গুণিত কত হচ্ছে 250। এরপর আরও বেড়েছে কতজন, আরও বেড়েছে 275 জন। তাহলে 275, 25 জন বাড়লে 275 হবে। 275 জন লোকের খাদ্য কতদিন বাড়বে, তাহলে 11 গুণিতক 250 বাই কত হচ্ছে 275। তাহলে 11 একে 11, 11 দুগুণে 22, 5 55, 11 5 55, 25 একে 25, 0 অর্থাৎ কত হলো 10। কত হবে 10 দিন। কত হবে 10 দিন চলবে। কতদিন চলবে, 10 দিন চলবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলেছে 1 থেকে প্রশ্ন বলা আছে 4 জন লোক প্রতিদিন, 4 জন লোক কি বলা আছে, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে কতদিনে ওই কাজটি শেষ করতে পারবে। চলো এই গণিতটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে বলা হচ্ছে কি না, আমরা তৈরিসিক নিয়মে যদি করি এক্ষেত্রে, তাহলে এখানে শেষে কতদিন, দিন সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে লোক সংখ্যা রয়েছে, লোক সংখ্যা, তারপর হচ্ছে সময় হচ্ছে ঘন্টায়, সময় একক হচ্ছে ঘন্টা, তার পরিশেষে হচ্ছে দিন সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কী করব, যে 4 জন লোক সময় প্রতিদিন দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে কাজটি শেষ করতে পারবে কতদিনে, 14 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দৈনিক 7 জন লোক যদি দৈনিক 3 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে কী সম্পর্ক, প্রথমে সময়ের সঙ্গে সময় ও দিন সংখ্যা পরস্পর কী সম্পর্ক। তাহলে সময় যদি, লোক সংখ্যা যদি স্থির থাকে, তাহলে সময় যদি বাড়ে, কিন্তু দৈনিক সময় যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে কী হবে, দিন সংখ্যা কমবে। আর দৈনিক সময় যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি বিপরীত সম্পর্ক, কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক। আর আবার বলেছে তাহলে সময় স্থির রাখবো, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা সম্পর্ক কী হবে, দেখো লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে দেখো সময় স্থির রাখো, দৈনিক 6 ঘন্টা করে কাজ হবে। তাহলে লোক সংখ্যা যদি বাড়াই, তাহলে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা নিশ্চয়ই অবভিয়াসলি কমবে, তাই না। লোক সংখ্যা যদি বাড়ায়, ওই কাজটা কিন্তু কমবে, আর দিনটা কমবে। তাহলে দিন যদি বাড়ে, লোক সংখ্যা কমবে। কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে যদি করি, তাহলে 4 জন লোক দৈনিক, আমরা লিখব কি, 4 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে 14 দিনে শেষ করতে পারবে, যদি একজন লোক যদি দৈনিক ধরো 4 জন লোক যদি দৈনিক 1 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কতদিন শেষ করতে পারবে। তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা হয়েছে, মানে কি এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, যে 1 ঘন্টা করে কাজ করলে কিন্তু এক্ষেত্রে দিন সংখ্যা 14 দিনে, এখানে দিনে লেখো 14 দিনে শেষ করতে পারবে, অর্থাৎ বেশি হবে 6 গুণিতক 14। 6 গুণিতক কত হচ্ছে, 6 গুণিতক 14 শেষ করতে পারবে, দিনে শেষ করতে পারবে। আবার দেখো যদি একজন লোক যদি কাজ করে, সেক্ষেত্রে দৈনিক 1 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে আরও বেশি দিন সময় লাগবে, আর 6 গুণিতক 14 গুণিতক কত হচ্ছে 4। এবার বলা আছে দৈনিক 3 ঘন্টা করে যদি কাজ করে, ওই একজন লোক যদি দৈনিক 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই দিন সংখ্যা একটু কমবে। তাহলে 6 গুণিতক 14 গুণিতক 4 বাই কত হচ্ছে 3।
আর বলা আছে আবার 4 জন লোক যদি দৈনিক 3 ঘন্টা করে যদি সেই কাজ করে, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে? সমান 6 গুণিতক 14 গুণিতক 4 আর 3 গুণিতক কত হচ্ছে? 3 গুণিতক কত হচ্ছে? দৈনিক 3 ঘন্টা, 7 ঘন্টা বলা আছে, 7 ঘন্টা, দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কত হবে? তাহলে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 4 ছাড়া 16, তাহলে 16 দিনে কাজটি শেষ করতে পারবে। 16 দিনে কাজটি শেষ করতে পারবে। চলো পরবর্তী থেকে, একটি চৌবাচ্চায় 25 লিটার জল আছে। একটি কল খুলে 5.5 লিটার জল খালি করা হলো। তাহলে এত লিটার খালি করা হয়েছে, একটু পরে বালতি করে আরও এত লিটার জল ঢালা হলো। তাহলে এত লিটার খালি করে এত লিটার ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তাহলে প্রথমে খালি করেছি কত লিটার? 5.5 লিটার। তাহলে এত পরিমাণ জল ছিল, এখান থেকে প্রথমে খালি করে আবার এত লিটার কি জল ঢালা হলো। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? প্রথমে আমরা কি করব, যে প্রথমে আমরা কি কতটা পরিমাণ খালি করা হলো? খালি করা হয়েছে 25 লিটার থেকে 25.0 লিটার করো, লিটার থেকে আমরা কত বাদ দেবো? যে 5.5 লিটার বাদ দেবো, কেননা এত লিটার জলটা খালি হয়েছে। তাহলে 10 থেকে 5 বাদে কত হচ্ছে? 5 এখানে 4 হচ্ছে, তাহলে 4 থেকে 14 হচ্ছে, 5 থেকে 14 থেকে 5 বাদে কত হবে? 9, আর এখানে কত হচ্ছে? 1, 19.5 লিটার। 19.5 লিটার বুঝেছে? এবার বলা আছে এই 19.5 লিটার ছিল, এর সঙ্গে আরও কত যোগ করা হয়েছে? 7.007 লিটার যোগ করা হয়েছে। তাহলে 7.007 লিটার যোগ করা হয়েছে। তাহলে যোগ করব আমরা, এখানে দুটো শূন্য বসিয়ে দিয়ে, তাহলে এক ধার করবো। 10 থেকে 7 বাদে কত হচ্ছে? 3 হচ্ছে, 9 থেকে 0 বাদে 9 হচ্ছে। তাহলে এখানে 7 করতে 7 হবে, এখানে যোগ করছি আমরা, 7 করতে 7, 0 করতে 0, আর 5 করতে 5, 5 করতে 5.97, 16 6 হাতে 1, 1 2, তাহলে 26.507। তাহলে কত লিটার? অতএব আমরা লিখব কি? অতএব 26.507 লিটার জল আছে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি একটু। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 6 দিকে হয়ে গেছে, 6 দিকের প্রশ্ন দেখো। তারপরে আচ্ছা 4 দিকের প্রশ্ন। 4 ক কি বলা আছে? স্কেলের সাহায্যে 4.6 সেমি ও 3.8 সেমি দুটি সরলরেখাংশ অঙ্কন করো। তো স্কেল দিয়ে তোমরা অবশ্যই দুটি সরলরেখাংশ অঙ্কন করবে, নামকরণ অবশ্যই করবে। ধরো এটা হচ্ছে 4.6, নামকরণ করলে এ আর বি। আর এটা দিয়ে আছে 3.8, আর 3.8 একটা অঙ্কন করো, এটা দিলে সি আর ডি। আর 3.3 কত বলেছে? 8 বলা আছে। এর ক্ষয়দের প্রশ্ন, চাঁদার সাহায্যে 105 ডিগ্রি ও 72 ডিগ্রি দুটি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্যে 105 ডিগ্রি ও 72 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে চাঁদার সাহায্যে তোমরা অবশ্যই চাঁদার সাহায্যে এত ডিগ্রি কোণগুলো অঙ্কন করতে পারবে। গয়দের প্রশ্ন দেখো, একটি 3.5 সেমি সরলরেখা দিয়ে বৃত্ত অঙ্কন করে তার জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি চিহ্নিত করো। তাহলে 3.5 সেমি সরলরেখাংশ রেখা দিয়ে বৃত্ত অঙ্কন করো। একটি 3.5 সেমি সরলরেখা দিয়ে বৃত্ত অঙ্কন করে জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি অঙ্কন করো। এখানে এখানে কোনটা কি বলা হচ্ছে? এখানে 3.5 সেমি সরলরেখা দিয়ে। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে? এটাকে তোমরা ব্যাস করতে পারো। এখানে বলা হয় নির্দিষ্ট করে 3.5টা বৃত্ত ব্যাস না ব্যাসার্ধ, ব্যাস না ব্যাসার্ধ এটা নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে আমরা যদি 3.5 আমরা যদি 3.5 যদি 3.5 যদি একটা সরলরেখাংশ অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা কি বলা আছে? সরলরেখা দিয়ে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে এইটুকু পরিমাণ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা কি সম্ভব হবে? এটা কি বলা হয়নি ব্যাস হবে না ব্যাসার্ধ হবে? তাই তোমরা কি করবে? এর ব্যাসার্ধ করতে পারো। কেমন? তাহলে এখানে সরলরেখা বলা হয়েছে, তাহলে এটা তুমি ব্যাসার্ধ করতে হবে। এর ব্যাসার্ধ এটা মনে করো একটা ব্যাস, ব্যাস অঙ্কন করলে 3.5 সেমির একটা ব্যাস অঙ্কন করলে, ব্যাস অঙ্কন করার পর এর ব্যাসার্ধ হচ্ছে কি? এর অর্ধেক করবে। এই অর্ধেক করে কিন্তু এর কী করবে? অর্ধেক কত হয়? 3.5-এর অর্ধেক হচ্ছে, তাহলে 1.75 হয়। তাহলে এক্ষেত্রে অর্ধেক করে তোমরা তোমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারো। বৃত্ত অঙ্কন করে তোমরা জানো কোনটা ব্যাস, কোনটা কোনটা এটা আমরা একটু অঙ্কন করলাম, একটা ধরলাম, একটা ব্যাস হলো, একটা ব্যাসার্ধ অঙ্কন করো। উপরের দিকে একটা বা
উপরের দিকে প্রান্ত দিক দিয়ে একটা ব্যাসার্ধ অঙ্কন করো, বুঝেছো? এর পরিধি, টোটাল রাউন্ডটা পরিধি হচ্ছে, এভাবে তোমরা কিন্তু অঙ্কন করবে, বুঝেছো? তাহলে এইগুলো তোমাদের আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি গণিতের সমস্ত মডেল স্কুলগুলো এখানেই শেষ করেছি। আর এই তৃতীয় পর্যায়ের মূল্যায়নে তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো কোন ধরনের প্রশ্ন পারছো না বা কী ধরনের প্রশ্ন অসুবিধা হচ্ছে তোমাদের। সে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমি অবশ্যই সেই সমস্ত প্রশ্নের সমাধানগুলো করব। কোন ধরনের প্রশ্ন বুঝতে পারছো না, কী ধরনের গণিতগুলো করতে অসুবিধা হচ্ছে, কোন অধ্যায়ের গণিতগুলো করতে সমস্যা হচ্ছে, সমস্ত কিছু সমস্যা যদি থাকে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। পরীক্ষাকে আর বেশি দিন বাকি নেই, তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো আশা করি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কোন প্রশ্নগুলো পারছো না, কী অসুবিধা হচ্ছে, কী সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধানগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, কেমন? তো তোমাদের পরীক্ষা ভালো হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো আজকের আমি তোমাদের এখানেই শেষ করছি। তোমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়নের সমস্ত প্রশ্নগুলো, অর্থাৎ মোট 25টি মডেল স্কুল ছিল, সেই 25টি মডেল স্কুল আজকের আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আর এর মধ্যে কোনো কিছু টুকিটাকি যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, জানানোর চেষ্টা করো, যে আমি সেগুলোকে পুনরায় করে দেওয়ার চেষ্টা করব, কেমন? তো তোমরা গণিত পরীক্ষা দাও ভালোভাবে। আর এছাড়া তোমরা আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। তোমরা যারা কন্টিনিউ পড়েই যাচ্ছ তারা ভালো রেজাল্ট করবে, এবং যারা প্র্যাকটিস করতে পারছো না বা করছো না, তোমরা অবশ্যই চেষ্টা করো, তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে, কেমন? আর গণিত যারা যারা ভয় পাচ্ছ, গণিত এমন কিছু ব্যাপারই নয়। গণিত যদি তোমরা প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো ভালোভাবে, তাহলে তোমরা গণিতটাও ভালো করে করতে পারবে। তো আমি আজকের তোমাদের এই বলে শেষ করছি। তোমরা ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করো। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, কেমন? ততক্ষণে তোমরা ভালো থেকো।